সমীর, রোহন, অদিতি আর প্রিয়া একসাথে একটা ফিল্ম তৈরি করছিল। চারজন একসাথে একটা মিডিয়া কোম্পানিতে কাজ করছিল, আর চারজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। আমাদের ডিরেক্টরের একটা নতুন লাভ স্টোরি দরকার। আরে ভাই, আজকালকার লাভ স্টোরিজ তো একদম কমন হয়ে গেছে। হ্যাঁ, কিছু ইউনিক আর আলাদা কাহিনী আনতে হবে, যা দেখে অডিয়েন্স মজা পাবে। আমি শুনেছি শহরের পুরনো বন্ধ পড়ে থাকা লাইব্রেরিতে অনেক বই রাখা রয়েছে, আর তার মধ্যে অনেকগুলো অজানা কাহিনী বন্ধ আছে। কিন্তু ওই লাইব্রেরি বহু বছর ধরে বন্ধ, ওখান অবধি আমরা পৌঁছবো কি করে? যদি আমরা ওখান থেকে ভালো কাহিনী পেয়ে যেতে পারি, তাহলে আমাদের কিছু না কিছু একটা উপায় নিশ্চয়ই বার করতে হবে। চারজন এক রাতে লুকিয়ে শহরের পুরনো লাইব্রেরিতে যাওয়ার প্ল্যান তৈরি করে। ওই লাইব্রেরি পুরনো কবরস্থানের পাশেই ছিল, যে কারণে ওই লাইব্রেরির ব্যাপারে অনেক রকমের গুজবও ছড়িয়েছিল। চারজন সেই রাতে সাহস জুটিয়ে লাইব্রেরি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। ভাই, আমি শুনেছি ওই লাইব্রেরির পাশেই না একটা পুরনো কবরস্থান আছে, আর লোকেরা এটাও বলে যে ওই কবরস্থানের কাছাকাছি না অনেক লোকেরা আত্মাও দেখেছে। তুইও কি সব বইয়ের কথায় বিশ্বাস করতে লাগলি? আমাদের লাভ স্টোরি বানাতে হবে, হরর স্টোরি নয়। অদিতি একদম ঠিক বলেছে। আমরা চুপচাপ গিয়ে লাইব্রেরি থেকে কিছু ভালো বই নিয়ে আবার ফিরে চলে আসব, কেউ কিছু জানতেও পারবে না। চারজন গাড়িতে বসে কথা বলছিল আর লাইব্রেরির দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ কবরস্থানের কাছে ওদের গাড়িটা বন্ধ হয়ে যায়। আরে, এই গাড়িটা বন্ধ কি করে হয়ে গেল? বন্ধ বা হলো আবার কোন জায়গায়? আমাদের সামনে পুরনো কবরস্থান। আরে তুই অযথা ভয় পাচ্ছিস, তোরা সবাই লাইব্রেরির দিকে এগিয়ে যা, আমি এখানে গাড়িটা সামলাই। ওকে গাইস, এটাই ঠিক হবে। সমীর ওই কবরস্থানের সামনে গাড়ির কাছে অপেক্ষা করে আর গাড়িটাকে ঠিক করার চেষ্টা করতে থাকে। অদিতি, প্রিয়া আর রোহন পায়ে হেঁটে লাইব্রেরির দিকে এগিয়ে যায়। লাইব্রেরির কাছে পৌঁছতেই ওখানে হঠাৎ করে ওই তিনজনের সামনে একটা পাগলের মতো দেখতে একটা লোক সামনে চলে আসে, যার বড় বড় দাড়ি আর লম্বা চুল ছিল, আর সে গায়ে ফাটা পুরনো কাপড় পরে রেখেছিল। তাকে দেখে এমন লাগছিল যেন সে অনেক বছর ধরে স্নান করেনি। কোথায় যাচ্ছ তোমরা সবাই? ওদিকে যেও না, ওখানে মৃত্যু আছে। ওই লোকটাকে দেখে তিনজনই ভয় পেয়ে যায়। পাগল লোকটা তিনজনের আশেপাশে অদ্ভুতভাবে লাফাতে আর ঘুরতে থাকে। কে তুমি? সরে যাও আমাদের রাস্তা থেকে। মৃত্যুর ছায়া রয়েছে, যে কেউ এখানে এসেছে ফেরত যেতে পারেনি। আমার আমার খুব ভয় লাগছে। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। রোহন ওখানে পড়ে থাকা একটা লাঠি দিয়ে ওই পাগল লোকটাকে মেরে তাড়ানোর চেষ্টা করতে থাকে। ওই লোকটা এই তিনজনকে দেখে পাগলের মতো হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তোমাদের সবার সময় এসে গেছে। যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে এক্ষুনি চলে যাও এখান থেকে, না হলে সব কটা মরবে। ওই লোকটা এইভাবে কেন বলছিল? আরে ভাই, তুমিও না একটা পাগলের কথায় বিশ্বাস করছো? ওর তো নিজেরই হুঁশ নেই। তাড়াতাড়ি চলো, যে কাজটা করতে এসেছিলাম সেটা করে নি। তিনজনে লাইব্রেরির পেছনের জানলার কাঁচ ভেঙে দিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। লাইব্রেরিতে অনেক রকমের পুরনো বই রাখা ছিল। তিনজন লাভ স্টোরির বই খুঁজতে শুরু করে। ওই লাইব্রেরিতে চারিদিকে অন্ধকার ছিল। তখনই হঠাৎ করে একটা বই অদিতির কাছে এসে পড়ে যায়। ওই বইটা একটা সাদা কাপড়ে জড়ানো ছিল, আর তার উপরে অনেক রকমের সুতো বাঁধা ছিল। এটা আবার কি বই? আর এটাই কাপড়ে জড়িয়ে কেন রাখা আছে? অদিতি সব সুতো আর কাপড় সরিয়ে ওই বইটা বার করে দেয়। ওই বইয়ের ওপরে রাজকুমার আর বেশ্যার প্রেম কাহিনী লেখা রয়েছিল, আর ওই বইয়ের ওপরে কিছু অদ্ভুত চিত্রও তৈরি করা ছিল। অদিতি ওই বইটা দেখে নিজেকে আর থামাতে পারল না। তুমি ভালো কোনো বই পেলে? এই দেখ,
এই বইয়ের টাইটেলটা কত বেশি ইউনিক লাগছে, আর তার উপরে এতে কত সুন্দর চিত্রকারিও করা রয়েছে। এই দেখ, ঠিক আছে, আমরা এটাকে না আমাদের ব্যাগে রেখে নিই, এটা আমরা পরে পড়ে নেব। এই বইটাকে আমি নিজের কাছে রেখে নিচ্ছি। অদিতি ওই বইটা নিজের ব্যাগেই রেখে দিল। হঠাৎ করে অদিতির মনে হলো যে ব্যাগের মধ্যে ওই বইটা নিজের থেকেই খুলে যাচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে। তখনই ও ওই বইটা নিজের ব্যাগ থেকে বাইরে বার করে দেয়, আর হঠাৎ একটা দ্রুত বাতাসের ঢেউ চলে আসে, যে কারণে ওই বইয়ের পাতাগুলো পাল্টাতে শুরু হয়। কি হচ্ছে এটা? এইসব কি হচ্ছে? এই বইয়ের পাতাগুলো নিজের থেকে কি করে পাল্টে যাচ্ছে? তখনই ওই বইয়ের পাতা পাল্টানো বন্ধ হয়ে যায়। ওই বইয়ের পাতা একটা জায়গায় এসে থেমে যায়। ওই পাতার ওপরে রাজকুমার আর তার পায়ের কাছে বসে থাকা একটা মেয়ের ছবি ছিল, যার কাপড় দেখে ও একটা বেশ্যা প্রতীত হচ্ছিল। অদিতি ওই পাতাটা পড়তে শুরু করে দেয়। রাজকুমার আর বেশ্যার প্রেম কাহিনী? ও, এরকম কাহিনী তো ধুম মাচিয়ে দেবে। যখনই অদিতি ওই পাতাটা পড়তে লাগলো, যেন ওর হুঁশি উড়ে গেল। ও ভয় পেয়ে ওই বইটা ছুঁড়ে ফেলে দিল। তখনই ও দেখল যে ওই বইতে থাকা বেশ্যার ছবি ওখান থেকে উধাও হয়ে গেছে, আর ওই মেয়েটা অদিতির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তুমি তো রাজকুমারের প্রেমিকা, তাই না? যার ছবি ওই বইয়ের মধ্যে ছিল। কিন্তু তুমি বাইরে কি করে এলে? ওই বেশ্যা নিজের ঘুঙুর বাজাতে বাজাতে অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে টিপে দিল। অদিতির মুখ থেকে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে যায়। অদিতি তার থেকে প্রাণের ভিক্ষে চাইল, কিন্তু ওই বেশ্যা অদিতির মাথাটাকে নিজের পা দিয়ে কুচলে দিল, আর অদিতির চোখ আর জিভ বাইরে চলে আসে। ওর নাক দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায়, আর ওখানেই ওর মৃত্যু হয়ে যায়। ওই বেশ্যা নিজের চুল বাঁধতে বাঁধতে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমাদের এখান থেকে বেরোনো দরকার। আমরা সব বই জমা করে নিয়েছি, এর থেকে অবশ্যই কিছু না কিছু ভালো পেয়ে যাব। রোহন আর প্রিয়া অদিতিকে খুঁজতে শুরু করে। প্রিয়ার নজর অদিতির ওপর পড়ে যায়। ওকে দেখে এমন মনে হচ্ছিল যেন ওখানে বসে কোনো বই পড়ছিল। আরে ইয়ার অদিতি, চল, আমাদের এখান থেকে বেরোতে হবে। তুই এখানে বসে বসে কেন বই পড়ছিস? অদিতির থেকে কোনো উত্তর না পাওয়ার কারণে প্রিয়া ওর কাছে চলে যায় আর ওর কাঁধের ওপরে হাত রেখে দেয়। অদিতির লাশ পাল্টে খেয়ে নিচে পড়ে যায়। প্রিয়া অদিতিকে দেখে ভয় পেয়ে যায়, আর ও জোরে জোরে চিৎকার করতে লাগে। কি হলো? কেন চিৎকার করছো? অদিতি, অদিতি, অদিতি! রোহন অদিতির লাশ দেখে অবাক হয়ে পড়ে, আর ও প্রিয়ার হাত ধরে ওখান থেকে দৌড়তে শুরু করে। তখনই ও ভুল করে নিজের পা সেই বইয়ের ওপরে রেখে ফেলে। অদিতির এই অবস্থা কে করেছে হবে? এটা দেখে এমন মনে হচ্ছে যেন এটা কোনো খারাপ শক্তির কাজ। আমাদের এখান থেকে এক্ষুনি বেরোতে হবে। তখনই সেই বইটা রোহন আর প্রিয়ার পায়ে আটকে যায়, আর দুজনে নিচে পড়ে যায়। এই বইটা, এটা সেই বইটাই যেটা অদিতি নিজের কাছে রেখেছিল। রোহন আর প্রিয়া ওই বইটার দিকে দেখতে থাকে, আর দেখতে দেখতে বইতে আঁকা বেশ্যার ছবি নিজের হাত বার করে দিয়ে রোহনের গলা ধরে ফেলে। দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়। অদিতি রোহনের গলা ছাড়ানোর চেষ্টা করে, তখনই ওখান থেকে ওই বেশ্যার ছবিটা উধাও হয়ে যায়। তুমি ঠিক আছো তো? এসব কি হচ্ছে? এটা নিশ্চয়ই কোনো অভিশপ্ত বই। এই মহিলাটার ছবি হঠাৎ উধাও কি করে হয়ে গেল? এই বইটাই অদিতির প্রাণ নিয়েছে হয়তো, আই এম শিওর। তখনই প্রিয়া আর রোহনের ওপরে গাড়ির হেডলাইটের আলো পড়ে যায়। বাইরে সমীর গাড়ি নিয়ে এসে গেছিল। সিমরন আর রোহনকে বাইরে ডাকছিল। আরে ভাই, তোমরা সবাই বাইরে চলে এসো, গাড়ি ঠিক হয়ে গেছে, চলো এবার আমাদের যেতে হবে। প্রিয়া আর রোহন ওই বইটাকে ওখানে ছেড়ে গাড়ির দিকে দৌড়ে যায়। ওরা দুজন যখনই লাইব্রেরি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, ওখানে সেই বেশ্যাটা চলে আসে আর নিজের ঘুঙুর বাজাতে শুরু করে দেয়। দুজনে এটা দেখে খুব ভয় পেয়ে যায়।
কে তুমি আর আমাদের কেন মারছো? আমরা তো তোমাকে ঠিক করে চিনিও না। আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও, আমাদের ছেড়ে দাও। তখনই সেই বেশ্যা প্রিয়া আর রোহনের গলা টিপতে লেগে যায় আর দুজনকে হাওয়াতে চাকিয়ে কাঁচের জানলায় ছুঁড়ে ফেলে দেয়। দেখতেই দেখতে ওদের দুজনের মৃত্যু হয়ে যায়। লাইব্রেরির বাইরে থেকে সমীর এইসব কিছু দেখছিল। সমীর নিজের হাতে একটা তাবিজ নিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে। তুমি আমার কিছু ক্ষতি করতে পারবে না। আমি জানতাম এই বইটা খুনি বই, সেই জন্য আমি নিজের বন্ধুদের বই আনতে পাঠিয়েছিলাম। বেশ্যা সমীরকে স্পর্শ করতে পারে না। সমীর বইয়ের ওপরে তাবিজ মেঁধে দিল আর ওই বইটাকে নিজের সঙ্গে গাড়িতে রেখে দিয়ে নিয়ে যেতে লাগলো। বেচারা আমার বন্ধুগুলো এটা জানতো না যে এই সব আসলে আমার ষড়যন্ত্র। এবার আমার বাবা প্রফেসর মন্তোষ পান্ডের রিসার্চ পুরো হয়ে যাবে। এই খুনি বইয়ের রহস্য এবার গোটা পৃথিবী জানতে পেরে যাবে আর বাবা বেশ্যাকে নিজের কবজায় করে নেবে। তখনই সমীর দেখতে পেল রোডের মধ্যিখানে ওই বেশ্যা দাঁড়িয়ে আছে। ও নিজের গাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে দিল আর ওর গাড়ি সোজা কবরস্থানের দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে গেল। সমীরের ওখানে মৃত্যু হয়ে যায় আর ওই বইটা ওই কবরস্থানের কাছে একটা কবরে গিয়ে পড়ে যায় আর ওখানেই সমাধি হয়ে যায়। একবার গ্রামে মেলা লেগেছিল। সেখানে অনেক ধরনের জিনিসপত্রের দোকান লাগানো হয়েছিল। মেলায় খুব ভিড় ছিল আর সেখানেই অনিতা আর তার মেয়ে প্রিয়াও ঘুরছিল। ঘুরতে ঘুরতে ওরা দুজন হাঁপিয়ে যায় আর আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। শরবত দোকানের ঠিক পাশেটাই একটা অনেক বড় খেলনার দোকান ছিল, যেখানে বিভিন্ন রকমের ছোট বড় খেলনা ছিল। প্রিয়ার ধ্যান ওই দোকানে রাখা একটা পুতুলের ওপরে পড়ে যায়। ওই পুতুলটা বাকি সব পুতুলের থেকে আলাদা আর বড় দেখাচ্ছিল। প্রিয়ার ধ্যান ওই পুতুলের দিকেই ছিল। ও সেটাকে দেখছিল আর হঠাৎ ওই পুতুলটা প্রিয়াকে দেখে মুচকি হাসতে লাগলো। প্রিয়াও ওই পুতুলটাকে দেখে মুচকি হাসতে লাগলো। পুতুল মাথা নাড়িয়ে প্রিয়াকে নিজের কাছে ডাকলো আর প্রিয়াও ওর কথা শুনে শরবতের গ্লাস নিচে রেখে দেয় আর ওর কাছে চলে যায়। প্রিয়া পুতুলটাকে হাতে তুলল আর তাকে আদর করতে লাগলো। প্রিয়াকে নিজের কাছে না দেখতে পেয়ে অনিতা ভয় পেয়ে গেল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া কোথায় গেলি তুই? প্রিয়া! অনিতার আওয়াজ শুনে প্রিয়া খেলনার দোকান থেকে সাড়া দিল। মা, আমি এখানে। অনিতা দৌড়ে দৌড়ে ওই দোকানে গেল। কত ভয় পেয়ে গেছিলাম আমি। এখানে কি করছিস তুই? মা, এই পুতুলটা দেখো না, কি সুন্দর লাগছে। এ আমার দিকে দেখে মুচকি হাসছিল আর আমাকে নিজের কাছে ডাকছিল। আমার এটা চাই। অনিতা পুতুলের দিকে দেখল, তখন ওর চেহারা একেবারে নির্বিকার ছিল। তারপর সে মুচকি হেসে প্রিয়ার দিকে দেখল আর বলল, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। প্রিয়া এটা শুনে খুব খুশি হয়ে গেল আর ও ওই পুতুলটাকে নিজের বুকে জড়িয়ে নিল। দাদা, এই পুতুলটার কত হলো? ওকে 50 টাকা। অনিতা তাকে টাকা দিল আর দুজন ওই দোকান থেকে বেরিয়ে পড়ল। পুতুল আবার হাসতে লাগলো, কিন্তু এইবারে ওর হাসি একটু ভয়ঙ্কর লাগছিল। অনিতা আর প্রিয়া নিজের বাড়ি পৌঁছয়। বাড়ি পৌঁছতেই প্রিয়া পুতুলের সঙ্গে খেলতে শুরু করে দিল। প্রিয়া, আমি তোকে কি বলেছিলাম? আগে পড়া পুরো করে নে, তারপর পুতুল নিয়ে খেলবি। চল, রেখে দে পুতুলটাকে আর গিয়ে পড়া পুরো কর। প্রিয়া মন খারাপ করে পুতুলটাকে এক জায়গায় রাখলো আর বই আনার জন্য অন্য ঘরে চলে গেল। প্রিয়ার যাওয়ার পরে পুতুল নিজের মাথাটা অনিতার দিকে ঘোরালো
আর রাগের চোখে তাকে দেখতে লাগলো। পুতুলের চোখ লাল হয়ে যাচ্ছিল, যেন ওর চোখে রক্ত উঠে এসেছে। প্রিয়াকে আসতে দেখে পুতুল আবার শান্ত হয়ে গেল। রাতে আমি এই পুতুলটার সাথেই খেলবো। ঠিক আছে, এবার তাড়াতাড়ি পরে নে। রাত হয়ে গেছিল আর প্রিয়ার বাবা রঞ্জিতও নিজের কাজ থেকে ফিরে চলে আসে। বাবাকে আসতে দেখে প্রিয়া পড়া বন্ধ করে দেয় আর তাকে পুতুলটা দেখাতে লাগলো। বাবা, এই দেখো, আমি একটা নতুন পুতুল কিনেছি। রঞ্জিত ওই পুতুলটা দেখে খুব রেগে গেল আর অনিতাকে আওয়াজ দিতে লাগলো, অনিতা, অনিতা, বাইরে এসো। অনিতা দৌড়ে দৌড়ে বাইরে এলো। কি হয়েছে? কি হয়েছে? এরকম বাজে জিনিসে টাকা খরচ করার কি দরকার ছিল তোমার? টাকা কি গাছে ফলে নাকি? রঞ্জিত রেগে গিয়ে ওই পুতুলটা জোরে ছুঁড়ে দিল আর এই কারণে ওই পুতুলটার মাথা ভেঙে গেল। দুজনকে ঝগড়া করতে দেখে প্রিয়া কাঁদতে লাগলো আর দৌড়ে পুতুলের কাছে চলে গেল। ভাঙাচোরা পুতুলটাকে নিয়ে প্রিয়া নিজের ঘরে চলে গেল আর অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলো। কিছুক্ষণ পর অনিতা প্রিয়াকে খাবার খাওয়ার জন্য ডাকতে এলো। প্রিয়া মা, চল খাবার খেয়ে নে। আমার খিদে নেই, তুমি যাও। প্রিয়া খাবার জন্য মুখের উপরে মানা করে দিল। পুতুল ভেঙে যাওয়ার কারণে ও খুব কাঁদছিল আর কাঁদতে কাঁদতে কিছু না মুখে দিয়ে পুতুলকে নিজের কাছে রেখে শুয়ে পড়ল। মাঝরাত পেরিয়ে গিয়েছিল। অনিতা আর রঞ্জিত নিজেদের ঘরে ঘুমোচ্ছিল। প্রিয়াও একেবারে গভীর ঘুমে শুয়েছিল। হঠাৎ করে পুতুলের চোখ চমকাতে লাগলো আর আবার লাল হয়ে গেল। সে আস্তে করে প্রিয়ার হাত থেকে বাইরে চলে এলো আর নিজের থেকেই চলতে লাগলো। ওর ভেঙে যাওয়া মাথাটা ও নিজের হাতে ধরে রেখেছিল। চলতে চলতে ও প্রিয়ার ঘর থেকে বাইরে এলো আর অনিতা ও রঞ্জিতের ঘরে যেতে লাগলো। পুতুল ওই দুজনের ঘরে চলে এলো। ও নিজের একটা হাত দাঁড় করালো আর ওদের দুজনকে হাওয়ায় তুলে নিল। যখনই তারা ছাদ অবধি পৌঁছলো, পুতুল ওদের দুজনকে ছেড়ে দিল আর তারা জোরে মাটিতে এসে পড়ে যায়। দুজন ঘুম থেকে জেগে যায়। ওরা কিছুই বুঝতে পারলো না যে আসলে এসব হচ্ছেটা কি। তারপরেই অনিতার চোখ পুতুলের দিকে গেল আর ওকে দেখে সে ভয় পেয়ে গেল। ওই পুতুল নিজের মাথা নিজের হাতে ধরে দাঁড়িয়েছিল। এ কোথা থেকে চলে এলো আর নিজের পায়ে দাঁড়িয়ে আছে? রঞ্জিত রেগে পুতুলটা তোলার জন্য গেল, কিন্তু ওই পুতুলটা এত ভারী হয়ে গেছিল যে রঞ্জিত পুরো জোর লাগিয়ে ওকে তোলার চেষ্টা করছিল, কিন্তু ওই পুতুলটাকে ও নাড়াতেও পারছিল না। সব শেষে পুতুলের রাগ বেড়ে গেল আর ও রঞ্জিতকে জোরে বিদ্যুতের ঝটকা দিয়ে দিল। ঝটকা খেয়ে রঞ্জিত দূরে গিয়ে পড়ে যায়। তুমি আমার প্রিয়াকে কাঁদিয়েছো, এখন আমি তোমাকে আর ছাড়বো না। পুতুলটা রঞ্জিতের ছাতিতে ঝাঁপ দিয়ে দিল। পুতুলের ভার রঞ্জিত সইতে পারছিল না। ও রঞ্জিতের ছাতিতে নিজের পা মারতে লাগলো। যখন যখন পুতুলের মার বাড়তে লাগলো, রঞ্জিতের মুখ আর নাক থেকে রক্ত বেরোতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জিতের মৃত্যু হয়ে গেল। অনিতা মৃত্যুর এই সব দৃশ্য একটা কোণে কাঁদতে কাঁদতে দেখছিল। ওই পুতুল রঞ্জিতকে মারার পর অনিতার দিকে এগোতে লাগলো। পুতুলকে আসতে দেখে অনিতা আরো বেশি ভয় পেয়ে গেল। আমাকে কিছু করো না, আমি ছাড়া প্রিয়ার আর কেউ নেই, আমাকে ছেড়ে দাও। প্রিয়ার আর তোমার কোনো দরকার নেই, এখন
থেকে আমি প্রিয়ার খেয়াল রাখবো। পুতুল নিজের হাতে বিদ্যুৎ বের করে অনিতার উপরে ছুঁড়তে লাগলো। ওই বিদ্যুতের ঝটকা অনিতা সহ্য করতে পারল না, আর ও ওখানেই দম ছেড়ে দিল। দুজনকে মারার পর ও আবার রিয়ার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ল। ববিতা একলাই তার মা আর তার অসুস্থ ভাইয়ের খরচ সামলাচ্ছিল। ববিতা একটা কলেজে প্রফেসরের কাজ করে। একদিনও কলেজে যাওয়ার জন্য বেরোচ্ছিল, আর ও নিজের বাঁ পাটা আগে বার করে যাচ্ছিল। তখনই, ববিতা, আমি তোকে কতবার বলেছি বাড়ি থেকে বেরোনোর সময় আগে ডান পাটা বার করা দরকার, না হলে এটা অশুভ মানা হয়। মা, আমিও তোমাকে কতবার বলেছি মা, আমি এইসব কথায় একদম বিশ্বাস করি না। এইসব আসলে মন গড়া কথা। আজকে অমাবস্যার কালো রাত, আজ তাড়াতাড়ি বাড়ি আসবি। আজকের দিনে অনেকেই কালো জাদু করে ববিতা। আরে মা, তুমি এইসব বিষয় কেন বিশ্বাস করো? এইসব কিছুই হয় না। না না, এইসব কথা অনেক ভেবে চিনতে তবেই করা হয়। সরিতা অনেক অন্ধবিশ্বাসী ছিল, আর সব সময় এই সবের থেকে বাঁচার জন্য টোনা টোটকা করে থাকত। তার ছেলে সুজয় অনেক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছিল, আর হাঁটতে চলতে অসমর্থ ছিল। তার পুরো খেয়াল তার বোন ববিতাই রাখত। ববিতা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর অনেক কাজ থাকার কারণে আজ ওর বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। আজ মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল, কিন্তু কাজ বেশি থাকার কারণে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো সম্ভবই নয়। মাকে একবার ফোন করে বলে দিই, হ্যাঁ, ফিরতে দেরি হয়ে যাবে। ববিতা যখনই নিজের ফোনটা বার করল, ফোন ওর হাত থেকে পড়ে গেল আর ভেঙে গেল। ওর বাড়ি ফিরতে আরও বেশি লেট হয়ে গেল। ও কোনো ট্যাক্সি বা অটো খুঁজে পেল না। ও পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আজকে এই মোবাইলটা খারাপ হওয়ার ছিল। আশেপাশেও কিছু নজরে পড়ছে না। ববিতার এমন মনে হলো যেন কেউ সাহায্যের জন্য ডাক দিচ্ছে। ববিতা আওয়াজের পিছু করতে করতে আওয়াজের পেছনে যেতে লাগলো। কে আছে ওখানে? তুমি এভাবে কাঁদছো কেন? ববিতা কিছুই দেখতে পেল না, কিন্তু ও আওয়াজের পিছু করতে করতে চলে গেল। তখনই ও দেখতে পেল যে ও একটা কবরস্থলে পৌঁছে গেছে। যখনই ববিতা ওই কবরস্থলে পৌঁছে গেল, এইসব কি হচ্ছে? আমি রাতে কবরস্থলে কি করে পৌঁছে গেলাম? ওখানে কুকুরদের কান্নার আওয়াজ, বাদুড়ের কথা বলার আওয়াজ, আর ব্যাঙগুলোর জল থেকে ডাক দেওয়া পরিষ্কার শোনা যাচ্ছিল। চারিদিকে একদম শান্ত পরিবেশ ছিল, তার মাঝে নীরবতাকে চিরে আওয়াজ অনেক ভয়ঙ্কর মনে হচ্ছিল। ববিতা ওই কবরস্থল থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও যেখানেই যাচ্ছিল ও শুধুমাত্র বড় বড় দেওয়াল দেখতে পাচ্ছিল। ওখানে কোনো গেট ছিল না। যদি এখানে কোনো গেট না থাকে, তাহলে আমি ভেতরে কি করে এলাম? গভীর অন্ধকার হয়ে গেছিল। ববিতা ওই কবরস্থলে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছিল, কিন্তু ওখান থেকে যাওয়ার কোনো রাস্তা ছিল না। ববিতা ক্লান্ত হয়ে একটা কবরে বসে পড়ে। তখনই ওই কবর থেকে একটা আজব আওয়াজ বেরোতে শুরু হয়। ববিতা আস্তে করে নিজের কান ওই কবরের ওপরে রেখে আওয়াজ শুনতে লাগলো। তখনই হঠাৎ ওই কবরে খুব জোরে একটা ধামাকা হলো, আর সেটা থেকে একটা সবাধার বেরিয়ে সামনে চলে আসে। ববিতা ওই ধামাকার আওয়াজ শুনে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই ববিতার কানে কিছু আওয়াজ শুনতে পেল। আরে, আপনি ঠিক আছেন তো? আপনি এখানে নির্জন কবরস্থানে একা কি করছেন? আপনি কে? আর আমি এখানে কি করে পৌঁছলাম? ববিতার একটু জ্ঞান ফিরে এলো। ববিতা নিজের সামনে এক অজানা ব্যক্তিকে দেখতে পেল। আপনি কে? আর এখানে কি করছেন? আমি এই কবরস্থানে কি করছি? আমি কিছুই বুঝতে পারছি না।
আজ আমি কাজ থেকে বাড়ি ফিরে আসতে লেট হয়ে গেছি। যখন আমি কবরস্থান হয়ে পার করছিলাম তখন আমি যেন কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম, আর আমি এখানে দেখতে চলে এলাম। তখনই কাছে পড়ে থাকা কবর থেকে কারোর হাত বাইরে বেরিয়ে আসে আর ববিতার হাত টেনে ধরে। ববিতা ভয় পেয়ে চিৎকার করে। অমন ববিতার হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওর হাতটা খুব খারাপভাবে আটকে গেছিল। এসব কি হচ্ছে? একটা কবরে রাখা মরা দেহ কারো হাত কি করে ধরতে পারে? এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। এসব আমার বোঝার ক্ষমতার বাইরে। অমন ববিতার হাত ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে। ববিতার হাত থেকে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। তখনই ববিতার হাত ওই কবর থেকে বাইরে চলে আসে। অমন আর ববিতা নিজেদের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়তে শুরু করে। এখান থেকে বেঁচে পালানোর কোনো রাস্তা নেই। এটা কি করে হতে পারে? এখানে ভেতরে আসার রাস্তা তো আছে, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা নেই। এটা কোনো একটা ফাঁদ আমাদের ফাঁসানোর। পেছন থেকে ওই কবর থেকে একটা ভূত পায়ে হেঁটে ওখানে আসতে লাগলো, আর তার মুখ থেকে সবুজ জল গড়ে পড়ছিল। অমন আর ববিতা তাকে দেখে খুব বেশি ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালাতে শুরু করে। তখনই ববিতার পা কোনো একটা জিনিসে আটকে যায় আর ও নিচে পড়ে যায়। চলো আমার সঙ্গে। ও ববিতার পা ধরে টেনে নিয়ে এগিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে থামানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ও এটা করতে অসমর্থ হয়ে গেল। তখনই ভূতের নজর অমনের উপর পড়ে যায় আর ববিতাকে ছেড়ে দিয়ে অমনের দিকে মুড়ে যায়। ববিতা ওখান থেকে উঠে দৌড়তে শুরু করে। তখনই ও কিছুর সাথে ধাক্কা খেয়ে যায়। ছেড়ে দাও আমাকে। আমি তোমার কি ক্ষতি করেছি? আমার প্রাণ নিও না, ছেড়ে দাও আমাকে। আরে শান্ত হও, শান্ত হও। তুমি কে আর তোমারই অবস্থা কে করলো? তুমি এত ভয় ভয় কেন রয়েছো? ভূত, ওই ভূত আমাদেরকে ছাড়বে না। তখনই ওই ভূত অমনের গলা ধরে তাকে নিজের হাতের মাঝে টিপে ঘুরিয়ে দেয়। অমন মাটিতে পড়ে যায় আর খুব খারাপভাবে কষ্ট পেতে লাগলো। না তো ওকে মৃত্যু আপন করছিল আর না তো জীবন ওকে নিজের স্থান দিচ্ছিল। এটা দেখে পীযূষ আর ববিতা প্রচণ্ডভাবে ঘাবড়ে গেল। না, এটা শুধু একটা সন্নিপাত হতে পারে না যে আমরা তিনজনে একই দিনে একই কবরস্থানে এসেছি। কিন্তু এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এতে কোনো বড় শক্তির হাত রয়েছে, হ্যাঁ, যে আমাদের তিনজনকে এখানে ডেকে পাঠিয়েছে। ওই ভূত ওই দুজনের দিকে আসতে শুরু করে। দুজনে ভয় পেয়ে ওখান থেকে দৌড়তে লাগে। পীযূষ একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আর ববিতা একটা কবরের পেছনে লুকিয়ে চুপচাপ বসে পড়ে। ভয় পেয়ে দুজনেরই খুব খারাপ অবস্থা। অমন ওখানেই পড়ে থেকে ছটপট করছিল। তখনই ববিতা ওখানে কারো আসার আওয়াজ শুনতে পেয়ে যায়। ববিতা লুকিয়ে সেটাকে দেখতে লাগে। ওর মা ওর ভাইকে ওখানে নিয়ে আসে। ববিতা দৌড়ে গিয়ে ওর মায়ের গলা জড়িয়ে ধরে। মা, তুমি এখানে কি করে এলে? এখান থেকে পালিয়ে যাও। এখানে আসার তো রাস্তা আছে, কিন্তু ফিরে যাওয়ার নেই। এটা এটা তুমি কি করে জানতে পারলে? আর এত রাত্রে তুমি নির্জন কবরস্থানে ভাইয়ের সঙ্গে কি করছো? তুমি এখনো বুঝতে পারলে না? এই সব আমার ষড়যন্ত্র। তোমাদের তিনজনকে আমি এখানে ডেকে পাঠিয়েছি। ববিতা এটা শুনে ওর হোশ উড়ে গেল। আজ অমাবস্যার কালো রাত। তোমাদের তিনজনকে একটা কথা জুড়ে দিচ্ছে, তোমাদের তিনজনেই অমাবস্যার কালো রাতে জন্মেছিলে। আজ আমি তোমাদের তিনজনেরই বলি চড়িয়ে দেব, আর এটা করলে আমার ছেলে আগের মতো একদম ঠিক হয়ে যাবে। তুমি কি ধরনের মা? নিজের ছেলের জন্য তুমি তিনটে অসহায় মানুষের প্রাণ কেড়ে নিচ্ছ। তখনই পেছন থেকে ওই ভূত এসে ববিতাকে নিয়ে যেতে লাগলো। ববিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ও
তার চঙ্গল থেকে বেরোতে পারল না। ওই ভূতটা সুমন, পীযূষ আর ববিতাকে গাছে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। খুব ভালো কাজ করেছো তুমি। একটা বাজতে চলেছে। একটার সময় আমি এই তিনজনের বলি চড়াবো। তিনজনের রক্তে স্নান করা মাত্রই আমার ছেলে একদম ঠিক হয়ে যাবে। একদম ঠিক হয়ে যাবে। সরিতা হাতে তলোয়ার নিয়ে ওই তিনজনের গলা কাটার জন্য এগিয়ে যাচ্ছিল। তখনই তার পা একটা কবরে পড়ে যায়, আর ওই কবরটা খুলে যায়, আর সরিতা তার মধ্যে পড়ে যায়, আর ওই কবরটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। সুমন, পীযূষ আর ববিতা তিনজনেই নিজের থেকে ওই গাছ থেকে নিচে পড়ে যায়। পীযূষ অজ্ঞান অবস্থায় ওই কবরের দিকে দেখে, যার মধ্যে সরিতা পড়ে গেছিল। মা, মা, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো। ওই কবরটা পীযূষের মায়ের ছিল। ওই ভূতটা রেগে গিয়ে গাছ উবড়িয়ে ছুঁড়ে ফেলে দেয়, আর সরিতার ছেলের পেটে নিজের নখ ঢুকিয়ে তার নাড়ি ভুঁড়ি কেটে খেতে থাকে। ববিতা, সুমন আর পীযূষ পরের দিন সকালে জ্ঞান ফিরল। তিনজন ওই কবরস্থানের বাইরে ছিল। তিনজন নিজের নিজের রাস্তায় চলে গেল। কিন্তু ওই রাতটা তিনজনের জীবনের ভয়ানক রাত হয়ে গেল, যেটা ওই তিনজন কখনো ভুলতে পারবে না। একটা মা তার ছেলেকে ঠিক করার জন্য অন্য কারোর ছেলের প্রাণ নিয়ে নিচ্ছিল, আর একটা মা মরে গিয়েও নিজের ছেলের প্রাণ বাঁচাচ্ছিল। ওই ভয়ঙ্কর রাত আমাদের জীবনে চিরকাল জীবন্ত থাকবে। এই কাহিনীটা প্রায় 20 বছর আগেকার, যখন গ্রামেগঞ্জে প্রায় সময় সবাই বাইরে বা ছাদেই ঘুমোতো। সেই সময় এত আধুনিকতা ছিল না। 6 বছরের শুভম তার দাদুর সঙ্গে ঘরের বারান্দায় ঘুমোচ্ছিল। তখনই ও কিছু একটা আওয়াজ শুনতে পেল। ও ঘুম থেকে জেগে গেল। ও নিজের থেকে প্রায় 20 মিটার দূরত্বে একটা সাদা শাড়ি পরে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। ওই মহিলার চুল মাথা থেকে পা অবধি ছিল, যে কারণে তার চেহারা ঠিক করে দেখা যাচ্ছিল না। তার ওপর পুরো পরিবেশে ঘন কুয়াশা ছেয়ে গেছিল। শুভম কিছুক্ষণ অবধি ওই মহিলার দিকে একভাবে তাকিয়ে দেখল, কিন্তু তারপর ওই মহিলা শুভমকে নিজের কাছে আসার ইশারা করতে লাগলো। শুভমও আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল, আর তখনই ওই মহিলা শুভমের চেহারায় স্পর্শ করে আর তারপর ওকে নিয়ে কোনো একটা জায়গায় নিয়ে চলে গেল আর উধাও হয়ে গেল। পরের সকালে দাদু নিজের কাছে শুভমকে দেখতে পেল না। তখন ওকে পুরো বাড়িতে খুঁজতে লাগলো। শুভম, খোকা শুভম, শুভম। দাদু বাড়ির লোকেদের কাছেও শুভমের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বাড়ির লোকেরা তো উল্টে দাদুকেই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। আরে ও সুমন বাবু, তুমি কোথাও শুভমকে দেখেছো? আরে তুমিও যে কি করো এখন বাবা? তোমার সাথীও প্রত্যেকদিন রাতে ঘুমোয়, আর তুমি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছো? কি জানি শুভম কোথায় চলে গেল, এখন কোথায় খুঁজবো ওকে? দাদু কিছুক্ষণ শুভমের ব্যাপারে ভাবলো, কিন্তু তখনই সে হঠাৎ করে দৌড়ে বারান্দায় চলে যায়, যেখানে সে শুভমের জুতো সব সময় পরে থাকতে দেখত। এটা দেখা মাত্রই দাদু চিৎকার করে ওঠে, হে রাম, আমাদের বাচ্চাকে ওই ডাইনি তুলে নিয়ে চলে গেছে। আমি আগেই মানা করেছিলাম, ছোট বাচ্চাদের বারান্দায় শোবার জন্য পাঠাবে না, কিন্তু এই বুড়ো লোকটার কথায় কে কান দেয়? তখনই ওখানে সুমন দৌড়ে দৌড়ে চলে আসে। আরে কি হয়েছে বাবা, কেন এত চিৎকার করছো? শুভম উধাও হয়নি, আসলে ওই বন্ধা ডাইনি আমাদের শুভমকে নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। আরে কি বাবা, বুড়ো বয়সে পাগল হয়ে গেলে নাকি? যা তা তখন থেকে বলে চলেছো। আরে তোমরা সবাই বোকা ছেলে আর বোকাই থাকবে। তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে ওই বন্ধা ডাইনি আবার এই গ্রামে ফিরে এসেছে, নিজের পুরনো প্রতিশোধ পুরো করার জন্য আবার এসে গেছে। ঘরের সবাই
খুব চিন্তায় ছিল আর দৌড়ে দৌড়ে বাইরের দিকে চলে আসে। ওরা সবাই মিলে শুভমকে পুরো গ্রামে খুঁজতে লাগলো, কিন্তু তারা ওকে কোথাও খুঁজে পেল না। আরে আমার কথা কেউ শুনছে না কেন? তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে শুভম গ্রামে হারায়নি, বরং ওকে ওই কালমুখী ডাইনি নিজের সুরঙ্গে লুকিয়ে রেখেছে হবে? তোমাদের সবাইকে ওখানে যাওয়া উচিত। আরে শুনুন আপনারা, আমার মনে হয় বাবা একদম ঠিক বলছেন। এরকম হতে পারে যে আমাদের শুভম সত্যি সত্যি কোনো ডাইনির কাছে রয়েছে। আরে কি সুমনা, তুমিও না বাবার কথাই বিশ্বাস করছো? এতে আমাদের শুধু সময় নষ্ট হবে। আরে বাবা, চেষ্টা করতে বাধাটা কোথায়? আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার বাচ্চার জন্য একবার দাদুর কথা মতো ওই জায়গায় গিয়ে দেখা দরকার। তারপর সবাই দাদুর কথা মতো জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল, আর সব শেষে ওরা সবাই একটা সুড়ঙ্গের কাছে গিয়ে থেমে যায়। গ্রামের আরও কয়েকজন লোক ওদের সঙ্গে ছিল। এই সুড়ঙ্গটার খোদাই শুরু করো। এটাকে ততক্ষণ খুঁড়তে থাকো যতক্ষণ এর নিচে থেকে রক্তের ফোঁটা আর চিৎকার না শুনতে পাওয়া যায়। বাবা, আমার সত্যি মনে হয় যে তুমি বুড়ো বয়সে এসে পাগল হয়ে গেছো। তুমি কেন বুঝতে পারছো না যে এই সব করে কিছু লাভ হবে না? এর থেকে ভালো হবে যদি আমরা নিজেদের বাচ্চাকে খুঁজি। সুমন, চুপচাপ এদেরকে নিজের কাজ করতে দাও। মাঝখানে দখল দিতে এলে তাহলে যা হবে তার দায় কিন্তু তুমি হবে। দাদুর থেকে বকা খাওয়ার পর কিছুক্ষণের জন্য সুমন শান্ত হয়ে তামাশা দেখতে লাগলো। তান্ত্রিক ঠিক ওর পাশে দাঁড়িয়ে ক্রমাগত তন্ত্রমন্ত্র পড়ে চলেছিল। আস্তে আস্তে এবার সূর্যও ডুবে যাচ্ছিল। সুমনের রাগ আর পরিস্থিতি খারাপ হওয়া দুটোই সময়ের সাথে বেড়েই চলেছিল। সুমন হঠাৎ করে বিরক্ত হয়ে বলে উঠল, এবার যদি আপনার এই বাজে চর্চায় যুক্ত হতে চাও তাহলে ঠিক আছে, আমি একাই নিজের বাচ্চাকে খোঁজার জন্য বেরোচ্ছি। এই বলে সুমন ওখান থেকে বেরোচ্ছিল, আর তখনই ওর পা মাটির সঙ্গে চিপকে গেল, যে কারণে ও আগে এগোতেই পারছিল না। ঠিক সেই সময় খোদাই করার সময় মাটির নিচে থেকে একটা বাচ্চার চিৎকার শুনতে পাওয়া গেল, আর রক্তের লাল লাল চিহ্ন মাটিতে দেখতে পাওয়া গেল। ভালো করে শোনো এই আওয়াজটা। তান্ত্রিক, তুমি তোমার প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি করে দাও। যে লোকটা খোদাই করছিল সে কান লাগিয়ে ওই আওয়াজটা শুনতে লাগলো, কিন্তু তখনই ওকে কোনো একটা হাত মাটির নিচে থেকে ভেতরে টেনে নিল, যে কারণে এক ঝটকায় ও পাতালের ভেতরে গিয়ে মিশে গেল। থেমে যাও সবাই, সবাই এই গর্ত থেকে দূরে সরে যাও। তান্ত্রিক এবার গঙ্গা জলের ফোঁটা ওই খোদাই করা স্থানে ছড়িয়ে দিল, যাতে ওই জায়গাটার শুদ্ধিকরণ করা যায়। তান্ত্রিক আস্তে আস্তে ওই গর্তের কাছে চলে যায়। তার হাতে কয়েকটা বীজ ছিল। সে যখনই ওই বীজগুলোকে ওই মাটিতে ছড়িয়ে দিল, তখনই মাটির নিচে থেকে একটা বাচ্চার লাশ উপরে চলে আসে, আর চেহারার ওপর থেকে মাটি সরানোর পর তারা দেখতে পায় যে এ তো তাদের শুভমের দেহ। হে ভগবান, এ কি হয়ে গেল আমার বাচ্চার? সবাই কাঁদতে লাগলো, শুভমের মৃত্যুর জন্য শোক মানাতে লাগলো। তখনই তান্ত্রিক তাদের সবাইকে শান্ত করে এটা বলল, দেখুন, আপনারা শান্ত হয়ে যান। আমি নিজের ঘোর তপস্যায় লীন হতে চলেছি। আপনারা সবাই কিছুক্ষণের জন্য চিৎকার করবেন না। এরপরে তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার ব্যবহার শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই একটা মহিলা সামনে এসে প্রকট হলো। তাহলে সে তুই ছিলি যে এই খেলাটা খেলেছে? এবার বল, শুভম কোথায় আছে? তুই ওর সঙ্গে কি করেছিস? আমি তোকে কবেই মেরে দিয়েছি, আর ওরা তাকে পরলোক পাঠিয়ে দিয়েছি। খুব মজা করতে, তাই না গ্রামবাসীরা? আমি বন্ধা বলে তোমরা সবাই মজা করতে। এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও।
কিন্তু তুই আমাদের বাচ্চাকে কেন কেড়ে নিলি? ওই নির্দোষ বাচ্চাটা তোর কি ক্ষতি করেছিল? ক্ষতিও কিছু করেনি, বরং তুই করেছিলি বুড়ো। মনে আছে 27 বছর আগে যখন তুই গোটা গ্রামে আমাকে নোংরা আর একটা চরিত্রহীন মহিলা বলে ঘোষণা করে দিয়েছিলি? আর আমি বন্ধা হওয়ার জন্য আমার মজা করেছিলি, আর শেষে আমি হতাশ হয়ে আমাকে আত্মহত্যা করতে হলো। কিন্তু আমি তারপর গ্রামে ফিরে এলাম একটা ভয়ঙ্কর ডাইনির রূপ নিয়ে। কিন্তু সেইবারেও তুই আমাকে আমার উদ্দেশ্যে সফল হতে দিসনি। তার ফল তোর সামনে রয়েছে। আরে যদি প্রতিশোধই নেওয়ার ছিল তাহলে আমার থেকে নিয়ে নিতিস। আমার নাতি তো বেচারা নির্দোষ ছিল। প্রতিশোধ তো আমি তোর থেকেই নিতে এসেছিলাম। আমি মরে যাওয়ার পরের দিন সবার আগে তোর ছেলেকেই তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে ও বেঁচে গেছিল। কিন্তু আজকে আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। এইটুকু বলে ওই ডাইনি বাতাসে কখন যে উধাও হয়ে গেল। সুমন সমেত পুরো পরিবার চিৎকার করে করে সুমনকে হারানোর জন্য কাঁদতে লাগলো। আর এরই সাথে এই গল্পের এখানে সমাপ্তি হয়ে যায়। মা, ও আমাকে মেরে ফেলবে। ও আমাকে মারার উদ্দেশ্যে এসেছে। ও আমাকে মেরে প্রতিশোধ নিতে এসেছে। মা, মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচিয়ে নাও। শুভেন্দু গত 10 বছর ধরে খুবই অদ্ভুত ব্যবহার করছিল। ও প্রায় কোনো মেয়ের ব্যাপারে কথা বলতো যে সে ওকে মারার জন্য এসেছে। ওর পরিবারও শুভেন্দুর পরিবারের থেকে খুব সমস্যায় ছিল। শুভেন্দু প্রায় সময় বলতো, পরের পূর্ণিমার রাতে ওই ডাইনি আমাকে নিজের সঙ্গে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু প্রত্যেক ঘটনার পেছনে কোনো না কোনো কঠোর সত্যি অবশ্যই লুকিয়ে থাকে, যে ওই ঘটনাগুলো যারা শোনে তাদেরকে আতঙ্কে ভয় পাইয়ে দেয়। শুভেন্দুর এই অবস্থার পরিণামও ঠিক এরকমই একটা সত্যি ছিল, যে কারণে শুভেন্দু আজ নিজের মৃত্যুর তারিখটাও জেনে গেছিল। 1 বছর আগে শুভেন্দু পেশায় একটা মেকানিকের কাজ করত। জীবন শুধু কেটেই যাচ্ছিল। ওর অনেক বেশি টাকা হঠাৎ করে কামানোর লোভ সবসময়ই থাকত। যাই হোক, একবার রাতে শুভেন্দু নিজের বাড়ি ফিরছিল, আর তখনই ও একটা মেয়েকে ফুটপাত এরিয়াতে ভয় পেতে দেখে। ও ওই মেয়েটার কাছে গেল আর বলল, ম্যাডাম, আপনি এখানে এত বেলায় চুপচাপ দাঁড়িয়ে কি করছেন? আপনি জানেন তো এটা একটা রেড লাইট এরিয়া। এই জায়গা রাতের সময় তো কি, দিনের আলো তো মেয়েদের জন্য ভালো নয়। আমি ওই এরিয়া থেকেই তো পালিয়ে এসেছি। প্লিজ আমাকে আজ রাতের জন্য জায়গা দিয়ে দিন। কাল সকাল হতে আমি এখান থেকে চলে যাব, প্লিজ। ঠিক আছে, কিন্তু কেউ যেন এই ব্যাপারে জানতে না পারে। আজ রাত আপনি আমার বাড়িতে থাকতে পারেন। তাছাড়া আপনার নামটা কি? আমার নাম চারুলতা। আমি এখানকারই বাসিন্দা। কিন্তু এই লোকগুলো আমাকে জবরদস্তি এখানে রাখতে চায়, আর এই কারণেই আমি এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছি। ঠিক আছে, আজ রাতের জন্য তুমি আমার বাড়িতে লুকোতে পারো। সেই রাতে চারুলতা শুভেন্দুর বাড়িতেই লুকিয়ে থাকলো। পরের দিন যখন শুভেন্দু উঠল, তখন চারুলতার চুলগুলো উড়তে দেখে ও তার উপর মুগ্ধ হয়ে গেল। রাতের অন্ধকারে ও চারুলতার সুন্দরতা ভালোভাবে দেখতে পায়নি। শুভেন্দু মনে মনে চারুলতাকে পছন্দ করে লেগেছিল। ও কোনো সময় নষ্ট না করে চারুলতাকে তক্ষুনি নিজের মনের কথাটা প্রকাশ করে দিল। শোনো, আমার তোমাকে খুব ভালো লেগেছে। আমি তোমাকে নিজের জীবন সাথী করতে চাই। তুমি কি
আমারও আপনাকে খুব ভালো লেগেছে। এইভাবে কোনো মেয়ের সাহায্য করা, বিশেষ করে কোনো অজানা মেয়ের, সে কোনো দেবদূতই হতে পারে। এরকম মানুষের জীবনসাথী বলুন তো কে হতে চাইবে না? এরপরে দুজনে একে অপরের সাথে বিয়ে না করেই একই বাড়িতে থাকতে লাগলো। এক রাতের কথা, সেটা পূর্ণিমার রাত ছিল। শুভেন্দু চারুলতাকে একটা সারপ্রাইজের অজুহাত দিয়ে একটা অজানা জায়গায় নিয়ে আসে। ও চারুলতার চোখে কাপড় বেঁধে রেখেছিল, যাতে সে ওর সারপ্রাইজটা দেখতে না পারে। আরে এবার বলবে তো কি সারপ্রাইজ? কাপড়টা তো খোলো। শুভেন্দু চারুলতার চোখ থেকে ওই কাপড়টা খুলে দেয়। যখনই চারুলতার চোখ খুলে যায়, ওর একটা জোরে চিৎকার বেরিয়ে যায়। ভবানী পাঠক, তুমি? শুভেন্দু, তুমি আমায় কোথায় নিয়ে এলে? এই তো সেই শয়তানটা যে অসহায় মেয়েদের দুর্বলতার লাভ তুলে তাদেরকে ফাঁসিয়ে দেয়। এই মেয়ে, উপরে দেখ, তুই রেল লাইট সেন্টারে দাঁড়িয়ে আছিস। তোর প্রেমিকের থেকে আমি তোকে কিনে নিয়েছি। খুব পালানোর শখ তোর, তাই না? এবার চার দেওয়ালের মধ্যে পুরো জীবনটা পালিয়ে বেড়াবি। মানে মানে এসব তুমি করেছো? তুমি তো এই শয়তানের থেকেও জঘন্য বেরোলে। তুমি নরকেও জায়গা পাবে না, কখনো না। নরকের ব্যাপারে তো জানি না, কিন্তু এখন তোকে বিক্রি করে যে টাকা পেয়েছি, সেটা দিয়ে আমার জীবনটা স্বর্গে তো খুব সহজেই বদলে যাবে। তোর কি মনে হলো আমি তোকে ভালোবেসে ফেলেছি? আরে পাগলি, যে রাতে তুই পালিয়েছিলি সেই রাতে এদের সঙ্গে আমার বোঝাপড়া হয়ে গেছিল। তোর সঙ্গে জবরদস্তি করলে পুলিশ থানায় পড়ে দিত আমাকে। কিন্তু এবার তো সবার এটাই মনে হবে যে তুই এখানে নিজের ইচ্ছায় এসেছিলি, আর প্রত্যেক রাতে তোর শরীরের নিলামি হবে। শয়তান, আমি তোকে জ্যান্ত মেরে ফেলবো। তুই মনে রাখিস, খুব তাড়াতাড়ি রাতও এটাই হবে আর দৃশ্যটাও এটাই হবে। তোকে পাগল করে তোর আত্মাকে তোর শরীর থেকে টেনে নিজের সঙ্গে নিয়ে যাব। যত কষ্ট আমার হবে, তার থেকে অনেক বেশি কষ্টের সঙ্গে তুই মরবি। জ্যান্ত থেকেও তুই মৃতকদের মতো জীবন কাটাবি তুই। যাই হোক, এরপর এই সব কিছু এখানে সমাপ্ত হয়ে গেল। চারুলতাকে জবরদস্তি রেড লাইট এরিয়াতে সেক্স স্লেভ হিসেবে কাজ করতে বাধ্য করা হলো। কিন্তু ঠিক 6 মাস পরে হঠাৎ একটা খবর চলে এলো যে চারুলতা পাখায় গলা দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছে। এর ঠিক 2 দিন পরেই আরও একটা খবর এলো যে ভবানী পাঠকেরও সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেছে। সব থেকে বড় পাপী সে এখনো বেঁচে ছিল, শুভেন্দু। আজ 6 মাস পর চারুলতার আত্মা শুভেন্দুর সন্ধানে এসেছিল, আর এখন পৃথিবীর কোনো সাধু, তান্ত্রিক, পণ্ডিত ওকে মোটেই বাঁচাতে পারত না। অপেক্ষা ছিল তো শুধু পূর্ণিমার রাতের। আর যখনই পূর্ণিমার দিন এলো, শুভেন্দুর শরীর খারাপ হতে লাগলো। ওর চিৎকার এত কষ্টের ছিল যেন ওকে গরম তাওয়ায় রেখে একভাবে সেঁকা হচ্ছিল। প্রত্যেক 10 মিনিটে ও অজ্ঞান হয়ে যেত, আর সবার শেষে রাত 1টার সময় করে ওই ডাইনি শুভেন্দুর ঘরে প্রবেশ করে ফেলে। তার ভয়ঙ্কর চেহারা দেখে শুভেন্দু চিৎকার করতে লাগলো, কিন্তু ওর আওয়াজ ওই ঘর অবধি সীমাবদ্ধ থাকতে পারত। আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও,
আমি তোমার সাথে ভুল করে ফেলেছি, কিন্তু কথা দিচ্ছি যে আমি এরকম অন্য কোনো মেয়ের সঙ্গে আর কখনো করব না। কি করে ছেড়ে দি? মনে আছে তো সেই পূর্ণিমার রাত যখন তুই ওই শয়তানের সঙ্গে আমার বোঝাপড়া করেছিলি? আমি তোকে সেই রাতে সতর্ক করেছিলাম, কিন্তু তুই আমার সব কথাগুলোকে তোয়াক্কা না করেই উড়িয়ে দিয়েছিলি। আর আজ আমি তোর ক্ষমা চাওয়াটাকেও উড়িয়ে দেব। এরপরে শুভেন্দুর এক ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ হলো। ওই ডাইনি শুভেন্দুর বুকটাকে ছিঁড়ে ওর হৃৎপিণ্ডটাকে বাইরে বার করে নিল, আর ওর আত্মাটাকে নিজের সাথে জানলা দিয়ে উড়িয়ে নিয়ে চলে যায়। যতক্ষণ ওর পরিবারের লোক ওখানে পৌঁছলো, তখন শুভেন্দুর মৃত শরীর টুকরো টুকরো ভাবে মাটিতে পড়েছিল। ওই অসহায় মেয়েটার প্রতিশোধ পুরো হয়ে গেল। সেই জন্য কথায় বলে, কর্ম কখনো কারোর ঠিকানা ভোলে না, আর কোনো আত্মার প্রতিশোধ পৃথিবীর সবথেকে মারাত্মক মৃত্যু দেয়।